হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে কিন্তু আমি সকাল সকালে ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা তো ভালো করেই জানো কালকে কিন্তু আমি ও বাড়িতে গেছিলাম আর আমি কিন্তু চলেও এসেছিলাম। তবে কি বলো তো, ও বাড়ি থেকে আসার পরে আমার একটুও কাজ করতে ইচ্ছা করছিল না, সেই জন্য কিন্তু রাতের বেলা আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখা হয়নি। অন্যদিন কিন্তু আমি রাতের বেলায় রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি। কালকেও রেখেছিলাম, তবে অতটা ভালো করে রাখা হয়নি। সেজন্য আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি রান্নাঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। আর রান্নাঘর গোছানো মানেই হচ্ছে আগে গ্যাসটাকে কিন্তু আগে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিতে হবে। আর বাইরের দিকে তাকাও, মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে, তবে না গো, এখনও অতটাও বেলা হয়নি। আসলে মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা পড়ছে সেজন্য মনে হচ্ছে কি অনেক রোদ উঠে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। তবে আমার এখনও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। আমি ঘরটাকে ঝাড় দিয়েছি অবশ্য। ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে এসে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। বাইরে কিন্তু এখন আমি যাইনি, দরজাটা খুলে দিয়েছি, তবে বাইরে এখনও যাইনি। এই রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু আমি বাইরে যাব, তারপরে আবার বাইরের কাজকর্ম কিন্তু শুরু করব। আর এই টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম। এখানে সমস্ত কিছু একটু হালকা করে মুছে নিই। রোজ না মুছলে না কেমন একটা ধুলো ধুলো হয়ে যায় জানো। মানে কি বলবো তোমাদেরকে, এই যে মোছামুছির কাজগুলো কিন্তু রোজই করতে হয় প্রায় আমাকে। রোজ না করলেও কিন্তু এক দুদিন বাদে বাদে এগুলো করতে হয়, না হলে না ধুলো জমে যায়, ভালো লাগে না দেখতে জানো, মানে নোংরা হয়ে যায়। তাই এই যে এগুলোকে একটু সুন্দর করে হালকা হাতে পরিষ্কার করে নিলাম। যেখানে যেখানে দেখছি নোংরা আছে সেখানে শুধু একটু পরিষ্কার করছি, সব আর আজকে পরিষ্কার করব না। রোজ যদি সব পরিষ্কার করতে করতে থাকি তাহলে কিন্তু আমি অন্য কাজ কখন করব বলো তো। তাই আমি যখন যেখানে একটু নোংরা দেখি তখন সেটাকে কিন্তু পরিষ্কার করে ফেলি। আর যেদিন একদম ডিপ ক্লিনিং করি সেই দিন সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিই, নোংরা থাক আর নাই থাক। কালকে যে কতগুলো লেবু নিয়ে এসেছিলো সেগুলোকে যে গুছিয়ে রেখে দিলাম। আর মাম্মাম কিন্তু এই লেবু খেতে ভীষণ ভালোবাসে। দুটো কিন্তু লেবু মাম্মাম একাই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। আগে কিন্তু একটা খেত, দুটো খেতে পারতো না। তবে এখন মাম্মাম আস্তে আস্তে বড় হচ্ছে, তো দুটো লেবু কেটে দিলে এখন কিন্তু মাম্মাম খেয়ে নিতে পারে। তো আগে দুটো লেবু কাটতাম, মাম্মাম খেত আর আমরা খেতাম। তবে এখন কিন্তু দুটোই মাম্মাম একাই খেয়ে নেয়। আর ওইদিকে চেয়ারগুলো না সুন্দর করে ধুয়ে দিলাম। কেন একবার ভেবেছিলাম যে পুজোর আগে আগেই একবারেই ধোবো, তারপর তখন আবার দেখছি পুজোর তো এখন বেশ কয়েকদিন বাকি রয়েছে, পুজো আস্তে আস্তে না বেশি নোংরা হয়ে যাবে। তাই এখন একটু হালকা করে ধুয়ে দিলাম পুজোর সময়, আর একবার ধুলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর এই যে জামাকাপড়গুলোও কিন্তু কেচে দিয়েছি। স্নানের আগে এগুলো কেচে দিয়েছিলাম, তারপরে আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, তারপরে এগুলো মেলে দিচ্ছি। তবে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে না জানো তো, তো বেশ ভালোই লাগছে, একটু গরম লাগছে। তবে অন্যদিকে কিন্তু ভালো লাগছে, কেন বলো তো, আমাদের ওই যে পিছন দিকটা যে জল হয়ে গেছে সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর যার জন্য কিন্তু মাকেও আমাদের বাড়ি আনতে পারছি না, কেন কি ওই দিকটা আমাদের পায়খানা বাথরুম, তো এবার মার যেতে অসুবিধা হতো। সেই জন্য মাকে কিন্তু আমরা এই জল হয়েছে বলেই আনছি না। তো জলটা শুকিয়ে গেলে মাকে আবার ভাবছি কদিনের জন্য নিয়ে আসবো। আর এই দেখো আমার সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। মাম্মামকে এই যে ফ্রেশ করিয়ে দিয়ে সকালে যা মাম্মাম খায় সেটাই কিন্তু মাম্মামকে দিয়ে দিয়েছি। আর এই দেখো মাম্মামকে কিন্তু একটু সাজুগুজুও করে দিয়েছি। আর যেহেতু গরম পড়েছে তাই এরকম একটা পাতলা গেঞ্জি মাম্মামকে সকালে পরিয়ে দিলাম। আর এই যে মাম্মামকে দিয়েছি আমন্ড দিয়েছি, কাজু দিয়েছি আর বাদাম দিয়েছি। আজকে না কিশমিশটা শেষ হয়ে গেছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখেছো, তো ভাতও এখানে উপর দিয়ে দিয়েছি। আর এই যে কালকে নিয়ে এনেছিল নাল, তো সেগুলো আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম জানো তো। কেন কি এই যে জলের মধ্যে না দিলে এগুলো কিন্তু একদমই শুকিয়ে যায়। জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখলে না একদম টাটকা থাকে, একদমই একদম যেরকম মনে হয় জল থেকে তুলে নিয়ে আসার পরে যেরকম সেরকমই থাকে। সেই জন্য আমি বালতিতে করে জল দিয়ে তারপরে কিন্তু এই সবরাটা এভাবে রেখে দিই। এখন আমি এসেছিলাম বিছনা তোলার জন্য, তো বিছনা তুলতে এসে দেখছি খাটের এখানটায় ভীষণ পরিমাণে ধুলো জমে গেছে, তাই সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু আগেই তোমাদের বললাম না যে 1-2 দিন একটা জায়গায় পরিষ্কার না করলে সেখানে কিন্তু ধুলো এরকম জমা হয়ে যায়, আর সেগুলো পরিষ্কার করতে কিন্তু বেশি খাটনি হয়। সেজন্য আমি যখনই যেখানে একটু ধুলো দেখি সেখানটা কিন্তু পরিষ্কার করে ফেলি। তো তারপরে আবার কি বলো তো, একটু সময়েরও তো দরকার আছে। সারাদিন এত খাটাখাটনির পর তারপরে না মাঝে মাঝে ইচ্ছাও করে না যে এগুলোকে পরিষ্কার করি।
বিয়ের পর থেকে কিন্তু এই সংসারটার জন্যই শুধু করে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু এই ঘর দোর এরকম ছিল না। সত্যি একটু অন্যরকম ছিল, কেন কি হাজব্যান্ড মানে সব কাজ ওকেই করতে হতো। এ বাড়িতে তো কোনো মেয়ে মানুষ ছিল না, যেহেতু মানে শাশুড়ি মা অসুস্থ ছিলেন, সেই জন্য না মানে মানে মেয়েদের যে কাজগুলো সেগুলো কিন্তু একদমই করা হতো না। সেই জন্য কিন্তু ভালোই নোংরা মানে ছিল আর কি ঘরবাড়ি। তো সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কিছু পরিষ্কার করেছি, সমস্তটা গুছিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে জানো তো, সুগৃহিণী না হলে কিন্তু এগুলো কেউই পারবে না করতে, জানো। তো একটা সংসার কিন্তু সুখী হয় শুধু একটা সুগৃহিণীর জন্যই, না হলে কিন্তু একটা সংসার একদম ভেঙে চুরে শেষ হয়ে যায়। তো আমাকে দিয়ে আমি বুঝি, জানো তো। তো এই যে ভেঙে যাওয়া সংসারটাকে আমি কিন্তু আস্তে আস্তে তিল তিল করে কিন্তু গড়ে তুলছি নিজের মতন করে। তবে এখানে কিন্তু আমাকে শিখিয়ে পড়িয়ে দেওয়ার মতন কেউ নেই। তবে আমার না খুব খারাপ লাগে, জানো। সময় সময় ভাবি যে কেন যে সবাই নেই আমার সংসারে, সবাই থাকলে কত ভালো হতো। একা একা থাকতে আমার একদমই ভালো লাগে না। তোমরা অনেকেই বলো যে একা সংসার ভালো। এই কদিন আগে একটা দিদিভাই কমেন্ট করেছিল, বলেছিল যে ওনার জয়েন্ট ফ্যামিলি, সবাই থাকে, সেই জন্য কিন্তু উনি এক্সট্রা করে ঘরবাড়ি পরিষ্কার করতে পারে না। তো উনি কী করবে সেটা আমার কাছ থেকে জানতে চেয়েছিল। আমি কি করে বলবো বলো তো। এদিকে মামামের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম ওয়ারড্রপে, আর আমার শাড়িটাকেও গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখো আমার শাড়ি, সত্যি কথা বলতে এখানকার প্রত্যেকটা শাড়ি না আমার খুব পছন্দের, জানো। আমার ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো। তবে আমি শাড়ি পরতেও কিন্তু ভীষণ ভালোবাসি। তবে এই যে তোমরা তো দেখতেই পাও মাঝে মধ্যেই কিন্তু আমি শাড়ি পরি, তবে ওই যে সময় সুযোগ হয়ে ওঠে না বলে কিন্তু পরা হয় না। তো এখানকার দেখো প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ পছন্দের, তাই একটু আমি দেখছিলাম ফাঁকা ফাঁকা করে যে কোন শাড়িটা কবে পরা যায়। তো এবার ভাবছি পুজোতে আর শাড়ি নেব না, কেন কি বেশ কয়েকটা নতুন শাড়ি কিন্তু ওই যে এখানটা আমার রয়ে গেছে, সেগুলোর এখনও ভাঁজই ভাঙা হয়নি। সেজন্য শাড়িটারি আর নিয়ে শুধু শুধু পয়সা নষ্ট করব না, জানো তো। তো ভাবছি একটা কুর্তি নেব, তো দেখা যাক কি হয়। ও, একটা বুনু আমাকে প্রত্যেকটা দিনই কমেন্ট করছে যে আমি পুজোর বাজার করেছি কিনা। না গো, এখনও আমি পুজোর বাজার করিনি। করলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, কেন দেখাবো না বলো তো। আর আমার পরিবারে তো তেমন কোনো লোক নেই যে অনেক বাজার করতে হবে, সেই জন্য আর অতটা মানে ব্যস্ততাও নেই। মামামের একটা জামা, এই তো আমাদের কেনাকাটা, আর কি কেনাকাটা করব বলো তো। তবে যাই কেনাকাটা করি না কেন অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে দেখাবো। মামামের কটা জামা হলো সেটাও তোমাদেরকে অবশ্য দেখাবো। তো যাই হোক, এখন আমি বসে পড়েছি দেখো সবজি কাটার জন্য। আর এই যে এখন শাপলাগুলো কেটে নিচ্ছি। আজকে কিন্তু তোমাদের সকালে দেখালাম না যে শাপলাগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে টাটকা থাকে। দেখো যেরকম এনেছিল ঠিক তেমনই রয়েছে। তো সেইগুলো এখন কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু শাপলা আমি ভাজা করব না, এটা দিয়ে কিন্তু তরকারি করব। আর কি করে আমি শাপলার তরকারি করি সেটাও তোমাদেরকে দেখাবো। যারা যারা জানো না তারা ওই রকম করে রান্না করে খাবে, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর এই যে সেদিন একটা কুমড়ো নিয়ে এসেছিলো হাট থেকে, সেটাও ছিল, সেটাকেও এখন কেটে নিচ্ছি, কুমড়ো দিয়ে একটু ঝোল করব। আর এই সবজি কাটতে কাটতে না হাজব্যান্ডকে বলছিলাম যে আমার আর ভালো লাগছে না, এই প্রত্যেকটা দিন এই রান্না বান্না কাজ কর্ম বলো তো ভালো লাগে, একঘেয়েমি লাগে না। সত্যি কথা জানো, এই রান্না করতে আমার আর ভালো লাগে না। কেউ একবেলা একটু রান্না করেও দেয় না। যাদের তো বাড়িতে লোক আছে, শাশুড়ি মা আছে, তারা হয়তো মাঝে মধ্যে দু একবেলা রান্না করে খাওয়ায়। তবে আমার কপালে কিন্তু সেটা আর হলো না। সেই যে বিয়ের দিন থেকে রান্না শুরু করেছি, আর কিন্তু কোনোদিনও মানে কোনোদিনও বাদ যায়নি, রান্না করেই যাচ্ছি। কেউ খাওয়ায় না রান্না করে। তবে একটা সত্যি কথা, দাদা যখন আসে তখন কিন্তু হ্যাঁ একটু রান্না করে দেয়। তবে বলো তো ছেলেদের রান্না করা, ওই সমস্ত কিছু গোছাতে গোছাতে আরও বেশি খাটনি হয়ে যায় আমার। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আগে ভাবছি নালটা করে নেব, কেন কি নালটা কিন্তু কম টাইমে হয়ে যাবে। তো দেখো আগে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে জ্বালিয়ে নেব, আর ওর মধ্যে কিন্তু নুন হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে এটাকে কিন্তু ঢেকে দেব, ঢেকে দিয়ে জলটাকে কিন্তু ভালো মতন ফুটিয়ে নেব। তো তারপরে কিন্তু এর মধ্যে আমি নালগুলো দেবো। আর এই দেখো জলটা কত সুন্দর ফুটে গেছে, দেখেছো তো, এরকম টকবক করে ফুটবে, তারপরে কিন্তু নালটা আমি এর মধ্যে দেব। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে, এটা কিন্তু আমি মানে ও বাড়ির থেকে শিখে আসিনি। আমাদের ও বাড়ি এরকম করে তরকারি খাওয়া হয় না, ভাজাই বেশি খাওয়া হয়। তো এটা আমি মাকে কোনো দিন রান্না করতে দেখেছি কি না সেটাও কিন্তু আমার মনে নেই। তো যাই হোক দেখো এই যে নালগুলো দিয়ে দিলাম,
তারপরে এটাকে কিন্তু ভালো করে একটু নেড়ে তারপরে কিন্তু ঢেকে দেব। আর ঢেকে দিলেই কিন্তু এর থেকে জল বেরিয়ে দেখবে অনেক জল হয়ে যাবে। আর এখানে বসিয়ে দিলাম একটু ভাজা। এটা কি ভাজা বলো তো? সকালে দুপুরে দেখলে না লাউ কাটলাম, তো সেই লাউয়ের খোসা আর পেঁয়াজ আর আলু এইগুলো দিয়েই কিন্তু একসঙ্গে এটাকে ভাজা করছি। খেতে কিন্তু ব্যাপক লাগে। তোমরা হয়তো খারাপ ভাবতে পারো যে লাউয়ের খোসা আবার কেউ খায় নাকি? সেটা আমি বিয়ের আগে আমিও ভাবতাম যে লাউয়ের খোসা আবার খাওয়া যায় নাকি। তবে এ বাড়িতে এসে কেটে যখন আমি নিজের হাতে ভাজা করলাম আর খেলাম, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। তারপর থেকে হাজব্যান্ডকে আর আমার বলতে হয় না, আমি কিন্তু নিজেই কিন্তু এটা ভাজা করি। তবে প্রথম দিকে কিন্তু আমি ভাজতে চাইতাম না, হাজব্যান্ডের সঙ্গে একটু রাগারাগি করতাম যে ওগুলো কেউ খায় নাকি। তবে এখন কিন্তু ভীষণ ভালো লাগে, আমারও প্রিয় খাবার হয়ে গেছে এই ভাজাটা। আর এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি চলে এসেছে ঝমঝম করে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার নালের তরকারিটাও হয়ে গেছে। তো দেখো এই যে তোমরা এরকম করে একদিন রান্না করে খাবে, সত্যি কথা ভীষণ ভালো লাগবে। আর এই যে এখানে ভাজা তো বসিয়ে দিয়েছিলাম, ভাজাটা এখনও হয়নি, অনেকটা দেরি লাগবে। আর এদিকে আমি কি বসিয়ে দিয়েছি বলো তো, ওই যে লাউয়ের তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে লাউ রান্না করব, আর নালের মধ্যেও কিন্তু আমি মাছ দিয়েছিলাম। তো এমনিও রান্না করা যায় নিরামিষ, তবে মাছ দিলে কিন্তু বেশি টেস্ট লাগে। আর এই যে লাউ বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাজাটা হয়ে গেছে, ভাজাটা এখন তুলে নিচ্ছি। হাজব্যান্ডও স্নান করে চলে এসেছে, এখন লাই তরকারিটা হলে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর ভাতও তো ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, লাই তরকারি হওয়ার আগেই কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে। আর মাম্মাম সোনা কিন্তু এখন বসে বসে খেলা করছে। সত্যি কথা বলতে আমার মাম্মাম কিন্তু এখন অনেকটাই মানে কম জ্বালায় আমাকে। আগে কিন্তু ভীষণ পরিমাণে জ্বালাতন করতো, তবে এখন কিন্তু ও কিন্তু অতটা আমাকে জ্বালায় না। আর এদিকে কিন্তু লাইয়ের তরকারিটাও হয়ে গেছে, এখন একটু জিরে বাটা দিয়ে তারপরে কিন্তু লাইয়ের তরকারিটা নামিয়ে নেব। আমি যখন জিরেটা সম্বারা দিয়েছিলাম তখনই একটু কিন্তু তুলে রেখেছিলাম। তো চলো আজকে ব্লগটাও এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।